মাতরম বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং স্ব স্ব স্বমলাং মাতরম। আস্তে 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 বলার সময় আসছে, বলার সময় আসছে। স্যার শ্রী দিলীপ মজুমদারকে অজয় স্যার উত্তরীয় দিয়ে সম্মান প্রদান করলেন। শ্রী মনীষ মিত্র তুলে দিচ্ছেন উৎসবের স্মারক। আর বই সহ মিষ্টান্ন তুলে দিচ্ছেন আবির। দর্শকবৃন্দ এবং গুণী নাগরিক মানুষ উপস্থিত হয়েছেন আমাদের নয়াবাদ তিতাসের আজকের এই প্রয়াসকে সফল করবার জন্য। আমি দলের সভাপতি হিসেবে প্রথমেই তাদের অভিনন্দন জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন অজয় প্রতাপ সিং, নীলাঞ্জনা রায়, পূর্ণদাস বাউল, দিলীপ মজুমদারের মতন গুণী মানুষজন। তাদের মাঝখানে এটা সেই সময় মানে আনন্দ যে আমি গান গাইব, নবনী দাসের ছেলে সে গাইবে। তো আমি সেই দিনের গান করা হচ্ছে, মা একটা গান শিখে দিয়েছিল, মা মোরনা মোরনা মা গো ধরি তোমার শ্রীচরণে, মা মোলে মা মেলে না মা খুঁজিলে মা তীরগুলনে, মরনা মরনা মা গো ধরি তোমার শ্রীচরণে। এই গানটা দিয়ে শুরু করলাম। আজকে প্রায় 155টা দেশ, মানে তারাই আমাকে নিয়ে গেছে। মানে আমার যাওয়ার এমন কোনো টাকা আমার কাছে ছিল না। আমরা বিশ্বাস করি অগ্নিকে, যে অগ্নি সমস্ত শক্তির উৎস। সেই অগ্নিকে সাক্ষী রেখে প্রদীপ প্রজ্বলন মাঙ্গলিক নিয়ম মেনে আমরা সূচনা ঘটালাম এই সুন্দর উৎসবে। রস ভাব উৎসব আয়োজনে নয়াবাদ তিতাস। ভয়ঙ্কর যোদ্ধার গল্প, তবু অনন্ত জাগে আর হবে না স্যার। বেশ বেশ ছোট্ট একটা কথা বলি। মাস্টারমশাইয়ের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল, এই তো এমনই তো আমাদের বাংলার মাস্টারমশাইরা। সত্যি ঈশ্বর তো আসেন না, তার আমরা যেভাবে তাকে ডাকি তিনি মানুষের মধ্যে দিয়েই আসেন। এবং এইরকম মাস্টারমশাইয়ের মতো মানুষ, তাদের মধ্য দিয়েই আমরা তার সান্নিধ্য পাই, পরম মঙ্গলময়ের সান্নিধ্য পাই। স্যারের কথা শুনতে শুনতে রবীন্দ্রনাথের ওই গানটা মনের অলিন্দে ঘোরাফেরা করছিল। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পরে তোমার, সেথায় চরণ পরে। স্যারের চরণ যেন এভাবে চিরকাল শাশ্বত সময় ধরে নয়াবাদ তিতাসের। 10-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, দিয়ে 11-এ উঠেছি। স্কুলে ততদিনে আমি বেশ নাটক অভিনয় করা, নাটক লেখা এবং পরিচালক হিসেবে সেই সময় থেকেই বেশ একটা আমার শুরু হয়েছে একেবারে। স্কুলের সবাই জানে এবং আমি পুরো রাজ্যের আন্তর্রাজ্য নাট্য উৎসবে শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার পেয়েছিলাম। তার জন্য স্কুল একদিন ছুটি রাখা হয়েছিল। সেই বোধটাও ছিল না, স্যার চিঠি লিখে নোটিশ দিয়েছিলেন
এবং স্যার আবেদন করেছিলেন হেড স্যারের কাছে যে এরকম একটা আমাদের মধ্যে থেকে একজন এরকম একটা পুরস্কার পেয়েছে, আমাদের একদিন স্কুল ছুটি থাকা উচিত। তো স্কুল ছুটি হয়েছিল। এরপর 11-এ ওঠার পরে একদিন স্যার আমাকে হঠাৎ বললেন, এইরকম ভাবে থিয়েটার করে বা নাটক করে কি হবে, নাটকটা ভালো করে শিখতে হবে তোকে। আমি বললাম, স্যার কি করে সম্ভব? উনি বললেন যে ন্যাশনাল স্কুল অফ ড্রামার একটা ব্রাঞ্চ, পদাতিক ন্যাশনাল স্কুল অফ ড্রামার ডিরেক্টরিয়াল পাস আউট ইসরাফিল শাহিন, তিনি এখানে এসে ওয়ার্কশপ করাচ্ছেন। আমি চাই তুই সেই ওয়ার্কশপে যোগ দে। তো আমি বললাম, স্যার এটা কত টাকা পয়সা লাগবে আমি তো জানি না। বললাম, আমি চিঠি লিখে দিচ্ছি, তুই চলে যা। বিশ্বাস করুন, আমি স্যারের লেখা চিঠি নিয়ে আমি পৌঁছে গেলাম ইসরাফিল শাহিনের কাছে। আমার অর্থ দেওয়ার ক্ষমতা ছিল না, সেই সময়ে অনেক টাকা ক্ষমতা ছিল না। তো স্যারের চিঠি পড়ে ইসরাফিল শাহিন বললেন যে এরকম একজন মানুষ যখন চিঠি লিখে পাঠিয়েছেন, তখন আমার তো একটা দায় থেকেই যায়। আমি তোমার কাছ থেকে টাকা নেব কি নেব না সেটা নির্ভর করবে, তুমি 7 দিন আমার সঙ্গে থাকবে। 7 দিন যদি আমার এনে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, দিয়ে 11-এ উঠেছি। স্কুলে ততদিনে আমি বেশ নাটক অভিনয় করা, নাটক লেখা এবং পরিচালক হিসেবে সেই সময় থেকেই বেশ একটা আমার শুরু হয়েছে একেবারে, স্কুলের সবাই জানে। এবং আমি পুরো রাজ্যের আন্তর্রাজ্য নাট্য উৎসবে শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার পেয়েছিলাম। তার জন্য স্কুল একদিন ছুটি রাখা হয়েছিল। সেই বোধটাও ছিল না, স্যার চিঠি লিখে নোটিশ দিয়েছিলেন এবং স্যার আবেদন করেছিলেন হেড স্যারের কাছে যে এরকম একটা আমাদের মধ্যে থেকে একজন এরকম একটা পুরস্কার পেয়েছে, আমাদের একদিন স্কুল ছুটি থাকা উচিত। তো স্কুল ছুটি হয়েছিল। এরপর 11-এ ওঠার পরে একদিন স্যার আমাকে হঠাৎ বললেন, এইরকম ভাবে থিয়েটার করে বা নাটক করে কি হবে, নাটকটা ভালো করে শিখতে হবে তোকে। আমি বললাম, স্যার কি করে সম্ভব? উনি বললেন যে ন্যাশনাল স্কুল অফ ড্রামার একটা ব্রাঞ্চ, পদাতিক ন্যাশনাল স্কুল অফ ড্রামার ডিরেক্টরিয়াল পাস আউট ইসরাফিল শাহিন, তিনি এখানে এসে ওয়ার্কশপ করাচ্ছেন। আমি চাই তুই সেই ওয়ার্কশপে যোগ দে। তো আমি বললাম, স্যার এটা কত টাকা পয়সা লাগবে আমি তো জানি না। বললাম, আমি চিঠি লিখে দিচ্ছি, তুই চলে যা। বিশ্বাস করুন, আমি স্যারের লেখা চিঠি নিয়ে আমি পৌঁছে গেলাম ইসরাফিল শাহিনের কাছে। আমার অর্থ দেওয়ার ক্ষমতা ছিল না, সেই সময়ে অনেক টাকা ক্ষমতা ছিল না। তো স্যারের চিঠি পড়ে ইসরাফিল শাহিন বললেন যে এরকম একজন মানুষ যখন চিঠি লিখে পাঠিয়েছেন, তখন আমার তো একটা দায় থেকেই যায়। আমি তোমার কাছ থেকে টাকা নেব কি নেব না সেটা নির্ভর করবে, তুমি 7 দিন আমার সঙ্গে থাকবে। 7 দিন যদি আমার যারা এখনো আমার সঙ্গে যোগাযোগ আছে তাদের আমি বলেছিলাম, সুশান্ত দাস, সে আমার স্কুলের ছাত্র, বোধহয় কত সিনিয়র। তো বা ও এমনি শিক্ষকতা করতে করতে এখন ছবি আঁকা শুরু করছে। ও বলে, স্যার আমি একটা ছবি দেবো। আমি ঠিক আছে, আমি বলে রাজি করবো, আয় তুই। ওদের দুজনের হাতেই যিনি অভিজিতেরও দরকার, অভিজিতের হ্যাঁ খুলে দেখা। আমার স্কুলে আমার সিনিয়র দাদা সুশান্ত দাস এখন আমার স্কুলেই টিচার, তাই তো? নেতাজি শিক্ষকতা করতে গেছে। হ্যাঁ, এবং আমি যখন আহমেদাবাদে ভারতরাম মহোৎসবে যাচ্ছি, তখন আমার মনে হলো যে এই যে আমার যাত্রায় ডেস্টিনেশনে পৌঁছানো, যে কোনো পরিচালকের তো একটা ডেস্টিনেশন থাকে, একটা জায়গায় পৌঁছানো। মনীষদা ভালো বলতে পারবে অবশ্যই। ভারতরং মহোৎসবে যাওয়ার সময় আমার মনে হলো যে এই জায়গায় আমি পৌঁছতেই পারতাম না যদি দিলীপ স্যার আমাকে সেদিন ওই চিঠিটা না লিখে দিতেন বা ওই কথাটা বলতেন। স্যারের অনুমতি নিয়েই বলি, এটা আমাদের নাটকের দলের যে রিহার্সাল গ্রুপ, আমাদের যে থিয়েটার স্পেস, বাবা এইটাই সুশান্ত চায়। আচ্ছা, আমি আর একটা দুটো কথা বলে শেষ করি। যা সুশান্ত এই গেল, সুশান্ত তুই একটু দাঁড়া। অভিজিৎ আমাদের, আমি ওকে তুমি করেই বলছি, অভিজিৎ ও বলছিল, সুন্দর করেই বলছিল যে নাটক তো সমাজের আইন, একদম সঠিক কথা। ওই বিষয়ে আমি একটি কথা বলার জন্য, আমার সঙ্গে এসেছেন আমার এক বন্ধু, জোর করে এই ভদ্রলোক বসে আছেন,
গলার ক্যান্সার, 1 বছর আগে ধরা পড়ে চিকিৎসা হয়েছে। আমরাই ভয় পাচ্ছি, উনি ভয় পাবেন না। অদ্ভুত ব্যাপার, খুব গরিব মানুষ, একটা কাগজ পত্রিকা চালান, কিছু অ্যাডভার্টাইজমেন্ট জোগাড় করে সেগুলো করেন, দরিদ্রের সংসার। কিন্তু এমন অপরিমিত সাহস, ক্যান্সারকে জয়, আমি একটা কাগজে লিখেওছিলাম যে ক্যান্সারকে জয় করে ফেলেছে। আমি পড়াশোনা করে দেখলাম, সিলভা লেভি বলে বাইরের একজন, তিনি বলছেন ক্যান্সার রোগীদের পরীক্ষা করে দেখে বলছেন যে যাদের জীবন সম্পর্কে পজিটিভ, মানে ইতিবাচক দৃষ্টি থাকে, তারা অনেক দিন বেশি। এই ভদ্রলোক এখন কেমো দেওয়া হচ্ছে, সাইকেল চালিয়ে ঘুরে বেড়াতে। আমি খুব বকাবকি বলছি, কি হলো আপনি এরকম? আমার স্ত্রী বলল ছেড়ে দাও। এই আনন্দটা ওকে জীবনে শক্তি দেবে। আমি যেটা শেষ কথা বলছি, মনোজদের বলবো, এই নাটকে যোদ্ধা মানুষকে আন। যোদ্ধা মানে সীমান্তে যারা যুদ্ধ করে তারা না, আমাদের এই সমাজ সংসারে মানুষরা যুদ্ধ করছে। কিছু কিছু মানুষ যাদের খুব শক্তি আছে, তারা হাঁটতে হাঁটতেও যুদ্ধ করে যায়, ট্র্যাজিক হিরো বলতে, হাঁটতে হাঁটতেও যুদ্ধ করে যায়। আমি কিছুদিন ধরে এরকম একটা লেখাবার চেষ্টা করেছিলাম, হঠাৎ আমার সুচিত্রা সেনের কথা মনে হল, লিখলাম এই ভদ্রমহিলা অদ্ভুত, ছেড়ে দিলেন, বেঁচে আছেন, মানুষের সামনে আনবেন না। আমি তো কি কঠিন, আমরা পারবো? তো এই তো লড়াই। সুতরাং মানুষদের বলবো, খুঁজে খুঁজে বেছে বেছে এই ইতিবাচক দিকগুলো নাটকের মধ্যে মানুষকে অনুপ্রেরণা দেবে, তোমাদের অনুপ্রেরণা দেবে। আর শেষ কথা, মনোজ যেমন আমাকে মনে রেখেছে, মনোজের ছাত্ররাও যেন মনোজকে মনে রাখে কৃতজ্ঞতার সঙ্গে। যোদ্ধার গল্প তবু অনন্ত জাগে আর হবে না স্যার। বেশ বেশ, ছোট্ট একটা কথা বলি। মাস্টারমশাইয়ের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল, এই তো এমনই তো আমাদের বাংলার মাস্টারমশাইরা। সত্যি ঈশ্বর তো আসেন না, তার আমরা যেভাবে তাকে ডাকি, তিনি মানুষের মধ্যে দিয়েই আসেন। এবং এইরকম মাস্টারমশাইয়ের মতো মানুষ, তাদের মধ্য দিয়েই আমরা তার সান্নিধ্য পাই, পরম মঙ্গলময়ের সান্নিধ্য পাই। স্যারের কথা শুনতে শুনতে রবীন্দ্রনাথের ওই গানটা মনের অলিন্দে ঘোরাফেরা করছিল। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পরে তোমার, সেথায় চরণ পরে। স্যারের চরণ যেন এভাবে চিরকাল শাশ্বত সময় ধরে নয়াবাদ তিতাসের আঙিনাতে পড়ে। আমাদের প্রার্থনা থাকলো স্যারের কাছে। আমরা এবার শুনব পদ্মশ্রী শ্রী পূর্ণদাস বাউলের কিছু কথা।